নমস্কার। আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আমাদের হাত বা পায়ে কোনো অংশ যদি কোথাও ফুলে গিয়ে থাকে বা আমাদের শরীরের কোনো জয়েন্টে যদি কোনো ফোলাভাব দেখা দিয়ে থাকে, তাহলে আমরা অনেকেই মনে করি যে আমাদের শরীরে হয়তো ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেকটা বেড়ে গেছে, যার কারণে আমাদের শরীরের এখানে ওখানে বা আমাদের শরীরের জয়েন্টগুলিতে এইভাবে ফোলাভাব দেখা দিচ্ছে। কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে গেলে বেশ কিছু লক্ষণ দেখা দেয়, যে লক্ষণগুলিকে আমরা যদি ফলো করতে পারি তাহলে আমরা সহজেই কনফার্ম হতে পারি বা সহজেই আমরা আন্দাজ করতে পারি যে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়েছে। সেই সব লক্ষণগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব, এবং ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার পিছনে যেসব কারণগুলি থাকে সেসব কারণগুলি নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং যাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তাদের কোন কোন খাবার দাবার খাওয়া যায় না, সেই সব বিষয়গুলো নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওটির একদম শেষে কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব, যেগুলো ইউরিক অ্যাসিড কমাতে খুব ভালো এবং খুব কার্যকরী হয়ে থাকে। তবে এর জন্য এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে যে সমস্যাটি দেখা দেয় সেটার নাম হলো গাউট বা গেঁটে বাত। যদি এই ধরনের গাউট বা গেঁটে বাতের সমস্যা দেখা দেয় তাহলে আমাদের শরীরের যেসব ছোটোখাটো জয়েন্টগুলি আছে সেসব জয়েন্টগুলিতে অনেক সময় অত্যাধিক বেদনা দেখা দিতে পারে, এবং এর সাথে সাথে এইসব জয়েন্টগুলিতে ফোলাভাব পর্যন্ত দেখা দিতে পারে। কিন্তু গাউটের একটি নির্দিষ্ট লক্ষণ আছে, যে গাউটের যেসব যন্ত্রণা বা বেদনা সেগুলি কিন্তু দিনের বেলা কম থাকে। সন্ধ্যে থেকেই এই ধরনের গাউট বা গেঁটে বাতের সমস্যাগুলি ধীরে ধীরে বাড়তে থাকে, এবং এর বেদনা বা যন্ত্রণাগুলোও ধীরে ধীরে বাড়তে শুরু করে, এবং মাঝরাতে গিয়ে এটা অত্যধিক পর্যায়ে পৌঁছে যায়। মানে যেখানে এই ধরনের পেশেন্টরা একদম সহ্য করতে পারে না, তাদের ঘুম পর্যন্ত হয় না এই ধরনের গাউটের যন্ত্রণার জন্য। কিন্তু আবার যখনই ভোর হয় তখনই আবার এইসব যন্ত্রণাগুলো পুনরায় কমে আসে, এবং দিনের বেলা আবার সেরকম একটা যন্ত্রণা বোঝা যায় না। এটাই হলো গাউটের যন্ত্রণা। গাউট বা গেঁটে বাতের সমস্যায় সাধারণত আমাদের ছোট ছোট জয়েন্টগুলি, যেমন আমাদের আঙুলের জয়েন্টগুলি বা পায়ের আঙুলের যেসব জয়েন্টগুলি, এগুলি সবচেয়ে বেশি আক্রান্ত হয়। তবে বেশিরভাগ আমাদের পায়ের আঙুলের যেসব জয়েন্টগুলো আছে, বিশেষ করে পায়ের বুড়ো আঙুলের যে জয়েন্ট, সেটাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে। সাধারণত মহিলাদের তুলনায় পুরুষরাই এই গাউট বা গেঁটে বাতের সমস্যায় সবচেয়ে বেশি ভুগে থাকেন। তবে একটি নির্দিষ্ট বয়স এলে পুরুষ বা মহিলা সেক্ষেত্রে সবাই এই গাউটের সমস্যায় ভুগতে পারেন। এবার আমরা জেনে নেব যে আমাদের শরীরে কেন ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, বা কেনই আমাদের গাউট বা গেঁটে বাতের সমস্যায় ভুগতে হয়। আমাদের শরীরে যে কিডনি আছে সেই কিডনি আমাদের শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দিতে সাহায্য করে। কিন্তু যখন এই কিডনি আমাদের শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করতে না পারবে, তখনই এই ইউরিক অ্যাসিড আমাদের গাঁটে গাঁটে জমা হবে, এবং সেটা গাউট বা গেঁটে বাতের সমস্যায় পরিণত হয়ে যাবে। এছাড়াও গাউট বা গেঁটে বাতের পিছনে যেসব অন্যান্য কারণগুলি দায়ী হয়ে থাকে, তার মধ্যে একটি অন্যতম প্রধান কারণ হলো বংশগত কারণ। যদি কারো ফ্যামিলিতে গাউট বা গেঁটে বাতের সমস্যা থেকে থাকে, তাহলে তার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরও কিন্তু গাউট বা গেঁটে বাত হওয়ার সম্ভাবনা একটা থেকেই থাকে। এছাড়াও কিছু কিছু খাবার দাবারের জন্যও আমাদের শরীরে অনেক সময় ইউরিক অ্যাসিডের পরিমাণ অত্যধিক হারে বেড়ে যায়, এবং যার কারণে এই গাউট বা গেঁটে বাতের সমস্যা দেখা দেয়। বিশেষ করে অতিরিক্ত যারা রেড মিট খান বা অতিরিক্ত মদ্যপান করেন, তাদের কিন্তু এই ধরনের গাউটের সমস্যা খুবই স্বাভাবিকভাবেই দেখা দিতে পারে। এখন বর্তমান সময়ে দেখা যায় যে অনেক বাড়িতেই মাংস খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। অনেকেই প্রায় রেগুলার মাংস খেতে পছন্দ করেন। এদের কিন্তু একটা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, এবং যার কারণে ভবিষ্যতে গাউট বা গেঁটে বাতের সমস্যাও দেখা দিতে পারে। এইসব কারণগুলি ছাড়াও কিছু কিছু মেডিসিনের কারণেও অনেক সময় আমাদের গাউট বা গেঁটে বাতের সমস্যা দেখা দিয়ে থাকে। বিশেষ করে যারা ডায়াবেটিস বা ব্লাড প্রেশার কমানোর জন্য মেডিসিন খেয়ে থাকেন, তাদেরও এই ধরনের গাউট হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে, বা যারা ক্যান্সারের জন্য কোনো মেডিসিন খাচ্ছেন তাদেরও কিন্তু এই ধরনের গাউট হওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। এছাড়াও এমন কিছু কিছু রোগ আছে বা এমন কিছু শারীরিক অবস্থা আছে যার কারণেও অনেক সময় গাউটের মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ওবেসিটির সমস্যায় ভুগছেন বা যাদের ওজন দীর্ঘদিন ধরে বেড়ে আছে, এই ধরনের মানুষদেরও গাউটের সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও যারা অটো ইমিউন ডিজিজে ভুগছেন, বিশেষ করে সোরিয়াসিস বা অন্যান্য কোনো অটো ইমিউন ডিজিজে ভুগছেন, তাদেরও এই ধরনের গাউটের সমস্যা দেখা দিতে পারে। এই সোরিয়াসিস নিয়ে আমি আগেও একটি ভিডিও বানিয়েছি। যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন, অবশ্যই একবার অনুরোধ করব সেই ভিডিওটি দেখার জন্য। ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই
একবার গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন। এছাড়াও আমাদের কিডনির মধ্যে যদি কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, সেক্ষেত্রেও আমাদের কিডনি আমাদের শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করতে পারে না, যার কারণে আমাদের শরীরে গাঁটে গাঁটে ইউরিক অ্যাসিডগুলো জমতে থাকে এবং এই ধরনের গাউটের মতো সমস্যা বা গেঁটে বাতের মতো সমস্যা দেখা দিতে পারে। এবার যাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ অত্যাধিক হারে বেড়ে গিয়ে গাউট বা গেঁটে বাতের মতো সমস্যা দেখা দিয়েছে, তাদেরকে দুটি এমন খাবার আছে যেগুলিকে একদম ছোঁয়াই চলবে না। একটি হলো রেড মিট এবং একটি হলো অ্যালকোহল। এই দুটি খাবারকে কিন্তু গাউটের রোগীরা একদমই ছোঁবেন না। এই দুটি খাবার থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন। এছাড়াও বড় ধরনের মাছ, যেসব মাছে অত্যাধিক হারে চর্বি থাকে, এইসব মাছগুলিকেও আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। তাছাড়া মুসুর ডাল, পালং শাক এবং অঙ্কুরিত যেসব বীজ পাওয়া যায় সেসব বীজগুলিকেও আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। এবার আসা যাক হোমিওপ্যাথি চিকিৎসায়। আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। হোমিওপ্যাথিতে কোনো নির্দিষ্ট রোগের জন্য কোনো নির্দিষ্ট মেডিসিন হয় না। সেই জন্য ইউরিক অ্যাসিডের জন্য হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক মেডিসিন হয় না। এক্ষেত্রে অনেকেই আর্টিকা ইউরেন্স মেডিসিনটিকে ব্যবহার করে থাকেন, কিন্তু যদি লক্ষণ না মেলে সেক্ষেত্রে কিন্তু আর্টিকা ইউরেন্স মেডিসিনটি আপনার ব্যথা বা বেদনাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। এই জন্য আপনারা অবশ্যই যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করার আগে কাছাকাছি কোনো হোমিও চিকিৎসকের একবার পরামর্শ নিয়ে নেবেন, বা আপনারা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে আমার থেকে চিকিৎসাও গ্রহণ করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নম্বরটি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নম্বরে যোগাযোগ করে বা এই নম্বরে মেসেজ করে আপনারা সরাসরি আমার থেকে চিকিৎসা নিতে পারেন বা সরাসরি আমার থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন। তবে আজকের এই ভিডিওতে কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব, যেগুলি ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে। তবে এইসব মেডিসিনের লক্ষণগুলি যদি আপনার সাথে না মিলে, সেক্ষেত্রে এইসব মেডিসিনগুলি আপনারা কখনোই ব্যবহার করবেন না, বা আপনাদের লক্ষণ যদি মিলেও যায় সেক্ষেত্রে আপনারা কখনোই একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না। যে মেডিসিনটির সাথে আপনার শারীরিক লক্ষণ বা মানসিক লক্ষণ সবচেয়ে বেশি মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করে সবচেয়ে ভালো ফল পেতে পারবেন। গাউট বা গেঁটে বাতের জন্য হোমিওপ্যাথিতে যেসব মেডিসিনগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে, তার মধ্যে একটি অন্যতম মেডিসিন হলো কলচিকাম। যদি দেখা যায় যে গাউটের সমস্যা বা গেঁটে বাতের সমস্যা নড়াচড়া করলে অত্যাধিক হারে বৃদ্ধি দেখা দিচ্ছে এবং উত্তাপ প্রয়োগ করলে সেই ধরনের ব্যথা কিছুটা কম পড়ছে, এবং এর সাথে যদি দেখা যায় যে রোগীর যে গাউটের ব্যথা সেটা ক্রমাগত স্থান পরিবর্তন করছে, অর্থাৎ রোগীর যে গাউটের ব্যথা সেটা কিন্তু একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, ক্রমাগত স্থান পরিবর্তন করছে, এবং এর সাথে যদি দেখা যায় যে রোগীর খাদ্যে অত্যন্ত অরুচি বোধ দেখা দিচ্ছে এবং রোগীর মূত্রস্রাব যদি কমতে থাকে আস্তে আস্তে, যদি তাদের যে মূত্রস্রাব হওয়ার কথা সেই মূত্রস্রাব ঠিকঠাকভাবে না হয়, সেই পরিমাণ যদি কমে গিয়ে থাকে, এই ধরনের লক্ষণযুক্ত গাউট বা গেঁটে বাতের সমস্যায় আপনারা কলচিকাম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে ব্যবহার করতে পারেন। তাহলে আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত গাউট বা গেঁটে বাতের সমস্যা থেকে আপনারা খুব দ্রুত মুক্তি পেয়ে যাবেন। গাউট বা গেঁটে বাতের সমস্যার জন্য হোমিওপ্যাথি যেসব মেডিসিনগুলি ব্যবহৃত হয়, তার মধ্যে আরও একটি কমন যে মেডিসিন যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে সেটা হলো মেডোরিনাম। যদি কারো গাউটের সমস্যায় হাতের গাঁটগুলি ফুলে ফুলে যায় এবং তার মধ্যে অত্যধিক বেদনা দেখা দেয়, এবং এই ধরনের ব্যথার সাথে সাথে এইসব জায়গাগুলিতে অত্যাধিক স্পর্শকাতরতা দেখা দেয়, এবং এর সাথে সাথে যদি দেখা যায় যে রোগী অত্যন্ত ক্রন্দনশীল, বা রোগী তাদের যে ব্যথা বা বেদনা প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলে, বা রোগী তাদের ব্যথা যন্ত্রণায় দিনরাত কান্নাকাটি করে, এই ধরনের যন্ত্রণার সাথে সাথে যদি দেখা যায় যে রোগী অত্যন্ত ব্যস্তবাগীশ এবং রোগী অত্যন্ত বাচাল প্রকৃতির, অর্থাৎ রোগী কিন্তু খুব কথাবার্তা বলে, এই ধরনের রোগীদের যদি দেখা যায় যে মানসিকভাবে একটা মৃত্যু ভয় দেখা দিচ্ছে, বা তাদের মানসিকভাবে একটা স্মৃতিশক্তির দুর্বলতা দেখা দিচ্ছে বা স্নায়বিক দুর্বলতা দেখা দিচ্ছে, এবং এর সাথে সাথে এইসব রোগীদের হাতের তালুতে বা পায়ের তলায় যদি অত্যধিক জ্বালা বোধ দেখা দেয়, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের গাউট বা গেঁটে বাতের সমস্যায় মেডোরিনাম মেডিসিনটি 1 ml পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে 1 চামচ জলে মিশিয়ে আপনারা খেতে পারেন। তাহলে আপনাদের এই ধরনের গাউট বা গেঁটে বাতের সমস্যা থেকে আপনারা দ্রুত মুক্তি পেতে পারেন। এক্ষেত্রে মেডোরিনামের যে হায়ার পোটেন্সি সেটারও অনেক সময় প্রয়োজন হতে পারে, কিন্তু সেটা খাওয়ার আগে অবশ্যই কাছাকাছি কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, বা আপনারা সরাসরি আমার সঙ্গেও পরামর্শ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ করতে পারেন। ইউরিক অ্যাসিড বা গেঁটে বাত নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম।
আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।